নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন র্যালফ স্ট্রসের লেখা দ্য রুম অন দ্য ফোর্থ ফ্লোর। গল্পটি প্রথম প্রকাশিত হয় সম্ভবত 1945 সালে, সঠিকভাবে বলতে পারবো না। তবে যারা গল্পপ্রেমী অথবা যারা ছোটবেলায় চমকে ওঠার মতো গল্প পড়তে ভালোবাসতেন, তাদের জন্য এই গল্পটা শোনা আবশ্যক। এই গল্পটাকে যদি আমি এক কথায় বিবরণ করি তাহলে বলবো দুর্দান্ত। এই গল্পের রিভিউ দিতে গেলে সরাসরি 5-এর মধ্যে 5 দেব। আমার ঠিক করে মনেও নেই এই গল্পটা আমি কোথা থেকে বা কার থেকে শুনে পড়েছিলাম। তবে এরকম গল্পগুলো যে গল্প পড়ার ইচ্ছেটাকে জাগিয়ে রাখে সেটা চিরন্তন বাস্তব। আমার চ্যানেলের প্রত্যেকের কাছে অনুরোধ রইল গল্পটা পুরোটা শোনার। আমার উপস্থাপনা খারাপ হলেও এই গল্পে একটা আলাদাই জোর রয়েছে, সেটা আপনি গল্পটা পুরো শুনলেই বুঝতে পারবেন। গল্পটা দৈর্ঘ্যে ছোট, তাই শুনতে তেমন অসুবিধে হবে না। আজ গল্প পাঠে পুনরায় সাহায্য পেয়েছি ঋতুপর্ণার কাছ থেকে, তাকে আমার অসংখ্য ধন্যবাদ। চলুন এবার শুরু করা যাক আজকের বিশেষ গল্প, র্যালফ স্ট্রসের লেখা কাহিনী দ্য রুম অন দ্য ফোর্থ ফ্লোর। জন চেস্টারের কখনোই পলিটিক্সে যাওয়া উচিত ছিল না। ওনার উচিত ছিল একজন লেখক হওয়া। সেই পেশায় উনি খুব নাম কামাতে পারতেন। তার বড় একটা বাড়ি হতো এবং জীবনটাও হতো আনন্দময়। কিন্তু তারপরেও উনি আজ থেকে 25 বছর আগে পার্লামেন্টে যোগ দেবেন বলেই ঠিক করেন। তারপর থেকে উনি ওখানেই রয়ে গেছেন, সব সময় সরকারের সাথেই রয়েছেন। এর মাঝে একবারও কাজে ফাঁকি দেননি। বোধহয় উনি সরকারি বিভাগে কখনই তেমন উঁচু পদ পাননি বলেই অভিনব ডিনারে এসে গল্প বলতে শুরু করতেন। আবার এটাও হতে পারে ওনার কাছে সেই নিয়ে অনেক অফারও এসেছিল, কিন্তু সেসব উনি প্রত্যাখ্যান করেছেন। কারণ নিজের পেশার থেকে ওনার উৎসাহ ছিল অন্য মানুষদের প্রতি। চেস্টারের মধ্যে একটা মিলিটারি ভাব ছিল, সাদা ধবধবে গোঁফ এবং সেই সাথে ফিটফাট পোশাক। অন্যদিকে গত 20 বছরেও তার চেহারায় তেমন কোনো পরিবর্তনও লক্ষ্য করা যায় না। বেশিরভাগ লোক তাকে বর্ণনা করার সময় অবিশ্বাস্য কথাটা ব্যবহার করে থাকে, আর সেটা পরিষ্কার বোঝাই যায় কেন। উনি প্রায় সকলকেই চেনেন এবং ইউরোপে অন্যান্য যে কোনো মানুষের থেকে ওনার বন্ধুবান্ধব বেশি। উনি এমন এক মানুষ যার কাছে অন্যরা এসে নিজেদের গোপন কথাগুলো বলে। সেই জন্যই হয়তো ওনার গল্পের ঝুলি এতটা ভারী। 1 কি 2 সপ্তাহ আগের কথা, হাউস অফ কমনে বসে আমি ওনার সাথে ডিনার করছিলাম। আমাদের পাশাপাশি টেবিলটায় বসেছিলেন একজন প্রাক্তন মন্ত্রী। চেস্টার সেদিন অস্বাভাবিক রকমের চুপচাপ ছিলেন। সেটা দেখে আমিও ভাবছিলাম কি এমন হলো যে উনি আজ কথা বলছেন না। কিন্তু সেই প্রাক্তন মন্ত্রী মশাই যখন বিদায় নিলেন, চেস্টার মিচকি মিচকি হাসতে শুরু করলো, যেটা দেখে বুঝতে পারলাম উনি এবার একটা গল্প বলতে চলেছেন। তিনি বললেন, ইউরোপের সবচেয়ে উল্লেখযোগ্য এক মানুষ একটু আগে আমাদের পাশের টেবিলে বসেছিল। সেটা আমি আগেও শুনেছি, আমি বললাম। উনি ছিলেন একমাত্র মানুষ যিনি ফ্যারিংহাম কেসের ধাঁধাটা সমাধান করেছিলেন একেবারে বলার সাথে সাথে। ভারী চমকপ্রদ, তাই না? উনি থামলেন, তাকিয়ে রইলেন আমার দিকে, যেন আমি ওনাকে কিছু জিজ্ঞেস করেছি। মাঝে মাঝে আমি ভাবি উনি যতটা দেখান তার চেয়ে হয়তো উনি বেশি জানেন। হতে পারে সরকারি পদে থাকাকালীন উনি সেই ঘটনাটার ব্যাপারে শুনেছিলেন, মানে যখন উনি প্রধানমন্ত্রী ছিলেন তখন। আমি জানতে চাই। হ্যাঁ, একেবারে। এবার তো আমার বেশ কৌতূহল জন্মাচ্ছে, আমি বললাম। চেস্টার নিজের গ্লাসে একটা চুমুক দিলেন। তুমি ফ্যারিংহাম কেসের কথা এর আগে শোনোনি, যদিও ঘটনাটাকে চেপে রাখাই হয়েছিল। অনেক পুরনো ঘটনা সেটা, আজ থেকে প্রায় 30 বছর আগের কথা। আমি একটা সিগার ধরালাম। চেস্টারের বিখ্যাত গল্প শোনার জন্যে তৈরি করে নিলাম নিজেকে। চেস্টার বলতে শুরু করলেন, মিসেস ফ্যারিংহাম ছিলেন অত্যন্ত সুন্দরী একজন বিধবা, যিনি অদ্ভুত অদ্ভুত জায়গায় ভ্রমণ করতে পছন্দ করতেন। ওনার টাকা পয়সাও ছিল অঢেল। আমরা যেমন কাছাকাছি ক্লাবে গাড়ি করে খুব সহজে যেতে পারি, ওনার জন্যও এক দেশ থেকে অন্য দেশে যাওয়াটা ছিল ততটাই সহজ।
ওনার কখনোই কোনো কাজের লোক ছিল না, তবে সেই জায়গাটা মাঝে মধ্যে পূরণ করে দিত ওনার মেয়ে মিস ফ্যারিংহাম। ফ্লোরেন্সে থাকাকালে ওনাদের সাথে আমার প্রথম পরিচয় হয়। মিসেস ফ্যারিংহামের বয়স তখন 40, কিন্তু তাকে দেখে সেটা বোঝার জো নেই। আর ওনার মেয়ের বয়স তখন ছিল 20 বছর। সেই সময় উনি ইতালিয়ান এক প্রিন্সকে মনোরঞ্জন করতেন। সেই প্রিন্স ওনাকে বা ওনার মেয়ে দুজনের মধ্যে একজনকে বিয়ে করার ইচ্ছে রাখত। আমি ঠিক সঠিকভাবে বলতে পারবো না কাকে। তো লন্ডন হাউসে ওনাদের সাথে সাক্ষাতের আমন্ত্রণ আসে আমার কাছে, কিন্তু সেই আমন্ত্রণ আমি আর রক্ষা করতে পারিনি। তার কারণটা তুমি একটু বাদেই বুঝতে পারবে। 19বিংশ শতকে যে সময় প্যারিস এক্সিবিশন হয়েছিল, এটা তখনকার কথা। ফ্যারিংহামরা তখন রাশিয়া, তুর্কি এবং এমনকি কনস্টান্টিনোপলেও কিছু সপ্তাহ কাটিয়ে এসেছিলেন। যদিও কনস্টান্টিনোপলের ভ্রমণটা ঠিক পছন্দ হয়নি মিসেস ফ্যারিংহামের। এরপর ওনারা ঠিক করলে এশিয়ার কিছু ক্ষুদ্রতর জায়গায় ঘুরতে যাবে। কিন্তু হঠাৎ কোনো কারণ ছাড়াই মিসেস ফ্যারিংহাম সিদ্ধান্ত নিলেন উনি লন্ডন হাউসের জন্য কিছু নতুন কার্পেট কিনবেন। সেই কারণে এশিয়া যাওয়ার প্ল্যানটা ওখানেই বরখাস্ত করা হলো। ওরা দুজন তখন চলে গেল থমাস কুকের কাছে ভ্রমণ সম্পর্কে পরামর্শ নিতে। উনি বললেন প্যারিসে গিয়ে 2-1 দিন থেকে আসতে, যেহেতু ওখানে এক্সিবিশনও চালু হয়েছে। তবে মিসেস ফ্যারিংহামের বোধহয় সেসবের প্রতি তেমন কোনো উৎসাহ ছিল না, কিন্তু ওনার মেয়ে খুব একটা দেশ বিদেশ ঘুরে দেখে, তাই ঠিক হলো 2-1 দিনের জন্য ওরা প্যারিসে যাবে। এর 3 দিন পর ওনারা গিয়ে পৌঁছালেন প্যারিস ট্রেন স্টেশনে। ওনারা যথারীতি ট্রেনে বসেই খাওয়া সেরে নিয়েছিলেন। একজন কুলি এসে ওনাদের লাগেজ তুলতে সাহায্য করল। 3টে বড় বড় ট্রাঙ্ক এবং একটা সবুজ রঙের ব্যাগ। ট্যাক্সি ড্রাইভারের সাহায্যে সেগুলো গাড়িতে তুলতে তেমন অসুবিধে হলো না। গাড়ির চালক সেই সবুজ ব্যাগটা এনে রাখলেন সামনের সিটে। ভাবলেন হয়তো এখানেই বেশি সুরক্ষিত থাকবে এটা। যখন ওনারা একটা নামি দামি হোটেলে গিয়ে পৌঁছালো, তখন সেখানের ম্যানেজার এসে জানালো হোটেলের সবকটা ঘরই প্রায় বুক হয়ে গিয়েছে। তবে উনি ওনাদের 2টো রুম দিতে পারেন, একটা 4 তলায় আর অন্যটা 5 তলায়। উনি এটাও জানান যে সে 2টো ঘরই খুবই আরামদায়ক। ফ্যারিংহামরা এতে অনায়াসই রাজি হয়ে যায় এবং গেস্ট বুকে সই করে দেয়। তারপর একজন কুলি ওদের ট্রাঙ্কগুলো যে যার ঘরে পৌঁছে দেয় এবং একজন পরিচারক ওনাদের কার ঘর কোথায় সেটাও দেখিয়ে দেয়। মিসেস ফ্যারিংহামের ঘরটা ছোট হলেও বেশ সুন্দর ছিল এবং তার মেয়ের ঘরটা ছিল ঠিক তার উপরেই। কুলি তার টিপ নিয়ে সেখান থেকে বিদায় নিল এবং পরিচারকটিও তাদের শুভকামনা জানিয়ে চলে গেল। মেয়ে এবং মা রয়ে গেল একা। এত দূর অব্দি বুঝতে কোনো অসুবিধা হয়নি তো? না না, একদম পরিষ্কার। আমি বললাম। চেস্টার নিজের দৃষ্টি নিয়ে গেলে উপর দিকে এবং বলতে শুরু করলেন, 2জন মহিলা প্যারিসের এক নামকরা হোটেলে এসে উঠল এবং তাদের আলাদা আলাদা ফ্লোরে ঘর দেওয়া হলো। মিস ফ্যারিংহাম তার মাকে জিনিসপত্র খোলাখুলিতে সাহায্য করে এবং তারপর ঠিক করে সে ঘুমিয়ে পড়বে তাড়াতাড়ি। এখনো তো 9টাও বাজেনি, বলল তার মা। হ্যাঁ জানি। তার মেয়ে জবাব দেয়, আমি আমার ঘরে গিয়ে একটু বিশ্রাম নিই, পরে আবার আসবো এখানে। এরপর সে চলে যায় 5 তলায় নিজের ঘরে। পোশাক পরে শুয়ে পড়ল বিছানায় এবং দ্রুত ঘুমিয়ে পড়ল। যখন তার ঘুম ভাঙে তখন ঘড়িতে সময় 12টা বাজতে 10 মিনিট। সে এই সময় নিচে যায় মায়ের সাথে দেখা করতে। তার মায়ের ঘরের দরজায় টোকা মারার পর ভিতর থেকে কোনো উত্তর আসে না। তখন সে দরজাটা খুলে ঢোকে এবং আলো জ্বালায়, কিন্তু ঘরটা ছিল একেবারে খালি। ঘরের ভিতরটা অন্ধকার। দেখে বোঝা যায় সেটা একেবারে ব্যবহার করা হয়নি। মেয়েটা ভাবল সে কিছু একটা ভুল করেছে, তাই সে বাকি ঘরগুলো দেখা শুরু করলো। দেখলো পাশের ঘরের দরজার কাছে 2টো পুরুষ মানুষের জুতো রাখা আছে। ওর মনে হচ্ছিল ওর মায়ের ঘরের নাম্বারটা ওর সঠিকভাবেই মনে আছে। পরে সে তখন ডাক দিল পরিচারকটিকে, যে ওদের ঘর দেখিয়ে দিয়েছিল সে। আমার মনে হয় আমি কিছুটা ভুল করছি, বলল সে। আসলে আমি ভেবেছিলাম এটা আমার মায়ের ঘর। এটা 4 তলা তো? পরিচারকটিকে বিভ্রান্ত দেখালো।
হ্যাঁ, এটা 4 তলাই বটে, কিন্তু আপনার কথার মানে আমি বুঝলাম না। আপনার সাথে তো আর কেউ ছিল না, আপনি তো একাই এসেছিলেন। এতটা বলে জন চেস্টার আমার দিকে অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকালো। বোধহয় সেই পরিচারকটি এইভাবেই তাকিয়েছিল মিস ফ্যারিংহ্যামের দিকে। কিছু মুহূর্ত সে থামল। আমি জানতাম না এরপর কি কি শুনতে চলেছি আমি, তবে যথারীতি আমার মনে হচ্ছিল আমি আর কোনো ডাইনিং রুমের মধ্যে নেই। আমি একটু ঝুঁকে এসে বললাম, তারপর কি হলো? যুবতী নারীটি একা একাই ঘুরতে এসেছিলেন, অন্তত পরিচারকটি এটাই বলেছিল। মিস ফ্যারিংহাম তো এসব শুনে অবাক। আপনার নিশ্চয়ই কিছু ভুল হচ্ছে, বলল সে। আমি এখানে আমার মায়ের সাথে এসেছি এবং আমাদের সাথে একটা বড় সবুজ রঙের ব্যাগও ছিল। পরিচারকটি যেন আরো বিভ্রান্ত হয়ে পড়ল। আমি কি তাহলে কুলিটাকে ডাকবো? বলল সে। মিস ফ্যারিংহাম মাথা নাড়ে, তাকে অস্থির দেখাচ্ছে। কুলি আসলো এবং মিস ফ্যারিংহাম তাকে চিনতেও পারলে। মেয়েটা কুলিকে জিজ্ঞেস করলো তার মায়ের বিষয়ে এবং সেই সবুজ ব্যাগটার বিষয়ে। কুলিটির কপালে ভাঁজের সৃষ্টি হয়। সে জানায় মিস ফ্যারিংহাম ছাড়া আর কাউকে সে তার সাথে দেখেনি আসতে। সে ট্যাক্সি থেকে দুটো ট্রাঙ্ক নিয়ে দিয়ে আসে 5 তলায়, কিন্তু আর কেউ তার সাথে ছিল না। মিস ফ্যারিংহামের অস্বস্তি আরো বেড়ে যায়। তার চিন্তা হতে শুরু করে। সে ভাবে নিশ্চয়ই কোথাও কোনো একটা ভুল হচ্ছে, আর খুব শীঘ্রই সে নিজের মাকে খুঁজে পাবে। সে এবার তার সামনে ভেবা জায়গা খেয়ে থাকা মানুষগুলোর দিকে তাকিয়ে জানায় সে ম্যানেজারের সাথে দেখা করতে চায়। ম্যানেজার আসলেন। তিনি নম্র ভদ্র স্বভাবের মানুষ। উনি এসে মিস ফ্যারিংহামকে জিজ্ঞেস করলেন, ম্যাম, কোনো সমস্যা হচ্ছে নাকি ঘরে, নাকি কিছু দরকার আছে আপনার? আমার মা 4 তলায় ছিলেন, এখন তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার কণ্ঠ শান্ত ছিল, কিন্তু তাকে অস্থির দেখাচ্ছে। ম্যানেজারের আচরণে এবার একটু পরিবর্তন দেখা দিল। উনি ভেবেছিলেন ওনাকে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে ডেকে আনা হয়েছে। আপনি কি ঠাট্টা করছেন? বললেন ম্যানেজার। মিস ফ্যারিংহাম বুঝতে পারল তার সত্যি সত্যি খুব ভয় করছে এবার। প্যারিসে সে এখন পুরোপুরি একা এবং এখানের কর্মচারীরা ওর কথায় কিছুতেই বিশ্বাস করতে চাইছে না। আমি আর আমার মা একসাথেই এখানে এসে উঠেছি। আপনি আমাদের আলাদা আলাদা ঘর দিলেন এবং আমরা দুজনে গেস্ট বুকে সইও করি, বলল সে। ম্যানেজার নিজেকে শান্ত রাখলেন। আমি তো কিছুই বুঝতে পারছি না, বিড়বিড় করলেন তিনি। তখন তিনি কুলিটিকে বললেন গেস্ট বুকটা নিয়ে আসতে। গেস্ট বুক আনার পর মিস ফ্যারিংহাম মনোযোগ সহকারে সেখানে চোখ বোলাতে শুরু করে দিল। তার নিজের নাম সে খুঁজে পেল, কিন্তু তার মায়ের নাম কোথাও নেই। প্রচন্ড ভয় পেয়ে গেল সে। আপনি নিশ্চয়ই খুব ক্লান্ত আছেন, অনেকটা পথ এসেছেন, ধকল গিয়েছে আপনার শরীরের উপর দিয়ে। যদি বলেন তো আমি একজন ডাক্তার ডাকছি। মিস ফ্যারিংহাম বাধা দিলেন। আমার শরীর খারাপ হয়নি, ঠিক আছে। আমাদের হোটেলটা খুঁজে দেখা দরকার। আমার মা নিশ্চয়ই কোথাও না কোথাও আছেন। আমার খুব ভয় করছে, দয়া করে আমায় সাহায্য করুন। ম্যানেজার দীর্ঘশ্বাস ছাড়ে এবং শুরু করেন হোটেলে খোঁজাখুঁজি। জন চেস্টার এই সময় আমায় একটা সিগার অফার করলেন। হ্যাঁ, ওনারা পুরো হোটেলটা খুঁজে দেখেন, আর ওনারা খুঁজে পেলেন বলতে যাচ্ছিলাম আমি সবাইকে, শুধুমাত্র তার মাকে ছাড়া। 1 ঘন্টা খোঁজাখুঁজির পর মিস ফ্যারিংহাম পাগলের মতো হয়রান হয়ে গিয়েছে। ম্যানেজার তার যথাসাধ্য করেন। শেষমেশ উনি কুলিটিকে বলেন সেই ট্যাক্সি ড্রাইভারটাকে খুঁজে আনতে, যে ওনাকে হোটেলে দিয়ে গেছিল। মিস ফ্যারিংহাম তখন মরিয়া, ফলে যা করা যায় উনি তাই করতেই রাজি। ভাগ্যবশত সেই ড্রাইভারকে স্টেশনে খুঁজে পাওয়া গেল। তাকে রাত 2টোর দিকে হোটেলে নিয়ে আসা হয়। এটা সেই একই ড্রাইভার ছিল তো? আমি প্রশ্ন করলাম। হ্যাঁ, মিস ফ্যারিংহাম তাকে দেখা মাত্র চিনে ফেলে। উনি ড্রাইভারকে জিজ্ঞেস করেন তাকে চিনতে পারছে কিনা। হ্যাঁ ম্যাম, বলল ড্রাইভারটি। আপনি 8টা 10 নাগাদ 2টো ট্রাঙ্ক নিয়ে স্টেশনে আসেন, তারপর আমি আপনাকে এখানে ছেড়ে দিয়ে যাই। না, আমার সাথে আমার মাও ছিলেন এবং একটা বড় সবুজ ব্যাগও ছিল। ড্রাইভারটাকে বিভ্রান্ত দেখায়। কিন্তু
আমার তো স্পষ্ট মনে আছে কোনো সবুজ রঙের ব্যাগ ছিল না আপনার সাথে। আপনার নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। মিস ফ্যারিংহাম খুবই ঘাবড়ে যান এবং জ্ঞান হারান তিনি। ওনারা বাকিরা তখন তাকে ধরে তার ঘরে গিয়ে শুইয়ে দিয়ে আসে এবং কথা দেয় ইংল্যান্ডে টেলিগ্রাম করে দেবে। পরদিন সকালে সে চলে যায় ইংল্যান্ডে। সেই রাতে তার সত্যি সত্যি শরীর খারাপ করে এবং বেশ ভালো রকমের জ্বর হয়। কিন্তু ওর মায়ের কি হলো আমি প্রশ্ন করলাম। এরপর ওনার বিষয়ে আর কিছুই জানা যায়নি, বললেন চেস্টার। এই সময় ডিভিশন বেলটা বেজে ওঠে এবং চেস্টার উঠে দাঁড়ান। আমায় ভোট দিতে যেতে হবে, বললেন তিনি। আমি 10 মিনিটের মধ্যে ফিরে আসছি। ফলে তোমার কাছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর তুলনায় 60 গুণ বেশি সময় রয়েছে। ধাঁধাটা সমাধান করে দেখাও। উনি মাথা নাড়িয়ে চলে গেলেন। আমি গোয়েন্দাদের মতো করে ভাবার চেষ্টা করলাম। হয় মিসেস ফ্যারিংহাম প্যারিস হোটেলে এসে উঠেছিলেন কিংবা আসেননি, কিন্তু চেস্টার সেটা পরিষ্কার করে বলেছিলেন যে উনি এসেছিলেন। সুতরাং জন চেস্টার ফিরে আসতে জিজ্ঞেস করল, খুবই গোলমেলে ধাঁধা তাই না? তোমার মাথা নিশ্চয়ই ঘেটে ঘ হয়ে গেছে। হ্যাঁ, একেবারে, আমি বললাম। চলো ছাদে যাওয়া যাক। উনি উপদেশের ভঙ্গিতে বললেন। আমরা ছাদে আসতে তাকালাম সামনে দৃশ্যের দিকে। রাতের সময়টা এখন বেশ ঠান্ডা অনুভব হচ্ছে, আর আমাদের কারো গায়েই কোট চড়ানো নেই। আমি মাঝে মাঝে ভাবি, বলতে শুরু করলেন চেস্টার, মিসেস ফ্যারিংহামের কেন হঠাৎ বাড়ির কার্পেট কেনার ইচ্ছাটা জাগলো মনে। আমি ভাবলাম হয়তো কার্পেটের মধ্যে কোথাও কোনো ক্লু লুকিয়ে রয়েছে, কিন্তু ভেবেও কিছু পেলাম না। চেস্টার বলতে থাকলেন, হয়তো উনি এটাকে একটা অজুহাত হিসেবে ব্যবহার করেছিলেন। হয়তো ওনার শরীর ভালো লাগছিল না এবং এশিয়ায় ঘুরতে যাওয়ার প্ল্যানটাকে উনি এড়িয়ে যেতে চাইছিলেন। তিনি থামলেন। ঠান্ডাটা যেন আরো প্রখর হয়ে গায়ে লাগছে এখন। বিষয়টা বুঝিয়ে বলি শোনো। মুখের কোণে হাসি নিয়ে বললেন তিনি, সমাধানটা খুবই সহজ। সেটা নির্ভর করছে খুবই ছোট একটা ব্যাপারের উপর, যেটা হয়তো তুমি মিস করে গিয়েছো। ফ্রান্সে সবকিছুই একটু অন্যভাবে করা হয়ে থাকে। এমন এমন সব কাণ্ড যেগুলো হয়তো অন্য কোনো দেশে ঘটতে দেখাই যাবে না। ফ্যারিংহাম কেসটা হলো সেটার একটা মোক্ষম উদাহরণ। এবার তোমায় বলি আসলে কি ঘটেছিল সেদিন, তারপর আমরা ভেতরে গিয়ে সেই নিয়ে আলোচনা করতে পারবো। ঠিক আছে। দুজন মহিলা সন্ধ্যের দিকে এসে উপস্থিত হলেন প্যারিস হোটেলে। সেটা একেবারে সত্যি। ওরা দুজনেই হোটেলে এসে উঠেছিল। মিসেস ফ্যারিংহামকে দেওয়া হয় 4 তলার একটা ঘর, যেটা মাঝরাতের দিকে তার মেয়ে ফাঁকা অবস্থায় খুঁজে পায়। ঘরটা ছিল খুবই সাধারণ একটা হোটেল রুমের মতোই। অদ্ভুত ব্যাপার সেটা হলো মিসেস ফ্যারিংহাম সেখানে 8:30টার দিকে উপস্থিত ছিলেন, কিন্তু মাঝরাতের দিকে উনি সেই ঘরে কিংবা হোটেলের কোথাও ছিলেন না। সুতরাং এই সময়ের মধ্যে হয় উনি বেরিয়ে গিয়েছিলেন কিংবা ওনাকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ম্যানেজার আর কুলিটা যে আমি বুঝতে পারছি। তুমি খুবই অধৈর্য হয়ে রয়েছো জানার জন্যে, বললেন চেস্টার। আমাকে শেষ করতে দাও। মিসেস ফ্যারিংহাম ঘরে যাওয়ার খানিক পরেই তার মেয়ে চলে যায় নিজের ঘরে 5 তলায় এবং সে সেখানে একাই ছিল। 10 মিনিট পর মিসেস ফ্যারিংহামের ঘরের বেল বেজে ওঠে। পরিচারকটি সেখানে এসে দেখতে পায় মহিলা মেঝেতে স্থির অবস্থায় পড়ে রয়েছে। সে তখন তাড়াতাড়ি কুলিটিকে ডাক দেয়। কুলি এরপর যায় ম্যানেজারের কাছে। ওরা সকলে মিলে ডাক্তার ডেকে আনে। ডাক্তার এসে পরীক্ষা করে জানায় উনি মারা গিয়েছে। মারা গিয়েছে? আমি অবাক হই। হ্যাঁ, মারা গিয়েছে। একটা বড়সড় হোটেলে একজন মহিলার মৃত্যু হওয়াটা খুবই খারাপ দেখায়, কিন্তু এই কেসটা ছিল আরো খানিকটা জটিল। ডাক্তার ঠিক করলেন পুলিশ না ডেকে উনি খবর দেবেন উঁচু মহলে। 1 ঘন্টার মধ্যে সেখানে এসে উপস্থিত হলো কিছু লোক। কয়েকজনকে দেখে মনে হচ্ছিল তারা বিদেশি এবং কিছু জনকে লাগছিল কর্মচারী। পরিবেশ দেখে মনে হচ্ছিল কোনো আসবাবপত্র ঘর থেকে সরানো হচ্ছে। সেই ঘরের সমস্ত আসবাবপত্র সরিয়ে ফেলে সেখানে নিয়ে আসা হলো নতুন আসবাবপত্র, যদিও ওখানে একটা অদ্ভুত গন্ধ লেগেই ছিল। ম্যানেজার সেটাকে পোকামাকড় মারার কীটনাশক হিসেবে দাবি করেছিলেন পরবর্তীতে।
তুমি যদি সেই সময় ম্যানেজারের অফিসে থাকতে তাহলে দেখতে পেতে সেখানে পরিচারিকারা নিজেদের মধ্যে ফিস করছে, সেই সাথে অন্যরা কুলি এবং ড্রাইভারটাকে কিছু জিজ্ঞেস করছে। ওদের প্রত্যেককেই প্রচুর টাকা দেওয়া হয়েছিল এবং ড্রাইভারটিকেও ঠিক মতো নির্দেশ দিয়ে দেওয়া হয়। তাদের সকলকেই অ্যাক্টিং লেসন দেওয়া হয়েছিল। এখন তো আমার আরো বেশি গুলিয়ে যাচ্ছে, আমি বললাম। কিন্তু তবু ফোনে বলা মাত্র 2টো শব্দের ফলেই এত কিছু ঘটে যায়। উনি আবার থামলে। মিসেস ফ্যারিংহাম পূর্ব দিকের দেশগুলোতে কিছুদিন যাবৎ ঘোরাফেরা করছিলেন। সেটা থেকে কি তুমি কিছু আন্দাজ করতে পারছো? মানে আপনি বলতে চাইছেন? বলতেই চাচ্ছিলাম, কিন্তু উনি বাধা দিলেন। বিউবনিক প্লেগ। কিন্তু আমি ঠিক বুঝলাম না। কর্তৃপক্ষকে খুব দ্রুত কাজ করতে হতো সকলের সুরক্ষার খাতিরে। সরকার সিদ্ধান্ত নেয় মিসেস ফ্যারিংহাম প্যারিসে এসে কখনোই পা রাখেননি। এটা ছাড়া আর কিছু তাদের চিন্তা ছিল না। কিন্তু তাহলে তো তোমার কি মনে হয় লোকে প্যারিসে ঘুরতে যাবে যদি তারা জানতে পারে যে এখানে বিউবনিক প্লেগ হতে পারে তাদের? যদি সেটা গুজবও হয় তবুও কি আসবে? না, কিন্তু এটা ছিল একটা নির্বাচন, একজন মানুষ নাকি সকল মানুষ। সরকার এক্ষেত্রে স্বদেশিক এবং কার্যকর দিকটাই বেছে নিয়েছে। তারা সকলের কথা ভেবেই সিদ্ধান্ত নেয়। আর ফ্রেঞ্চ হওয়ার দরুন তাদের মধ্যে শৈল্পিক দিকটাও রয়েছে। এ তো খুবই ভয়ানক কাণ্ড, বললাম আমি। সেই সময়টা ছিল এক্সিবিশনের সময়, বললেন চেস্টার। তবে তুমি ঠিক বলেছ, কাজটা সত্যি খুবই নির্মমভাবে করা হয়েছিল। আচ্ছা চলো এবার ভিতরে যাওয়া যাক। এরপর সেদিন ডিবেটে কি কথা হয়েছিল সেই ব্যাপারে আমার আর তেমন কিছুই মনে নেই। শুনছিলে র্যালফ স্ট্রসের লেখা কাহিনী দ্য রুম অন দ্য 4th ফ্লোর। চমক কি লেগেছে? জানাতে পারেন নিচে কমেন্টের মাধ্যমে। যদি এরকম গল্প শুনতে আপনি পছন্দ করেন তাহলে জানিয়ে রাখি, আগামী সপ্তাহে আসতে চলেছে এই রকমের রহস্যে ঘেরা আরও একটি দুর্দান্ত কাহিনী। আর অবশ্যই সেই গল্পের দৈর্ঘ্য এর থেকে অনেকটা বড় হবে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।